জুলাইয়ের আজকের ইতিহাস রচনা করতে গিয়ে অমানসিক নির্যাতন সইতে হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের অনেককেই। গুম হতে হয়েছে একাধিকবার। এমন দুজনের কাছ থেকে জুমাতুল বিদা শুনেছেন সেই সময়ের গল্প। এই জায়গাটা একটা বিশেষ একটা স্মৃতি আছে, ঠিক এই জায়গাটা যেখানে দাঁড়ায় আছি সেখানে হচ্ছে যে আমাদের তো হচ্ছে হল বন্ধ করে দিল, বন্ধ করে দিয়ে হচ্ছে আমাদেরকে হল থেকে বের করে দিবে। তো তখন হচ্ছে আমরা মাহিন ছিল, বাকের ছিল, আরও কয়েকজন আমরা এখানে এই জায়গাটা দখল নিলাম। নেওয়ার পরে সার্জি যখন বলতেছিল না যে শ্মশান বানাই দেবো, কিন্তু তাও আমরা হল ছাড়বো না। আমরা কি দেশকে মহামারী লাগছে নাকি দেশ হল ছাড়তে হবে? আমাদেরকে মেরে তারপরে যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। উই আর ওপেন টু কিল। 17 তারিখ 16 তারিখ গায়বানা জানাজা, মেয়েদের হচ্ছে কনফ্রন্টেশন করলো এই জায়গা থেকে। 17 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রিক যে প্রথম অধ্যায়টা, সেটা এখান থেকে ওই গায়বানা জানাজার উপর নৃশংস হামলার মধ্য দিয়ে শেষ হয় এবং পরবর্তীতে 18 তারিখ থেকে আন্দোলনের নতুন আরেকটা অধ্যায় শুরু হয়। আমরা ইমোশনালি এত বেশি হচ্ছে ওভার পাওয়ার্ড হয়ে গেছিলাম, মানে ইমোশনালি ওই সময় কোনো ভয় বা হচ্ছে মারা যেতে পারি, গুলি পড়তে পারে, এই বিষয়গুলো কোনো ম্যাটারই করতেছিল না। এবং মনে আছে এখানে হয়তো অন্তত 300-400 পুলিশ ছিল, পুলিশ, আর্মি, মানে সোয়াত আরও যারা ছিল অন্তত 300-400 এরকম ছিল। বাট মনে হইতেছিল যে এটা এত ফ্রেজাইল একটা এলিমেন্টস এবং এটাকে আমরা একাই এটাকে সরাই দিতে পারবো। আপনি যান, এই ক্যাম্পাস আমাদের, আপনার এই ক্যাম্পাস আমাদের, আপনি এই ক্যাম্পাসের কে? আমাদেরকে ভিসি স্যার এই জায়গায় ব্রাশ ফায়ার করবে, মাইরা ফেলবে, তারপর আমরা এখান থেকে যাবো। আমি সার্জিস এখানে বসেছিলাম, সার্জিস বলতেছিল যে এখান থেকে যাবেই না। পরে হচ্ছে হঠাৎ করে এই যে এইখানটায় তখন পুলিশ দাঁড়ায়, এই জায়গাটায় পুলিশ দাঁড়ায়, ঠিক এই জায়গাটায় পুলিশ দাঁড়ায় ঠিক এইখান থেকেই ককটেল বিস্ফোরণ শুরু করে। আমাদের মিছিলটা হয়তো এখান থেকে 100 মিটার সামনে হবে। আমাদের মিছিলটা ছিল পিছন থেকে, মানে বুলেট, তারপর হচ্ছে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড, ককটেল যা ছিল তাদের কাছে। একটা মিছিল, নিরস্ত্র মিছিল এখানে জানাজা শেষে যাচ্ছে, মানে গায়বানা জানাজাটা এখান থেকে হয়ে কফিনগুলো নিয়ে দিক দিয়ে চলে যাচ্ছিল। সিম্পল, মানে এখানে কিচ্ছু না, কিন্তু হার্মলেস চলে যাচ্ছিল। দেন পিছন থেকে হচ্ছে গুলি করা শুরু করে। এভাবে পিছনে পালানোর কোনো সুযোগ নাই, বা এটা পালাবো কেন, মানে আমাদের মানে ভুল কোথায়? ভুল তো রাষ্ট্রের। তখন আবার হচ্ছে আমরা ব্যাক করে এই জায়গা থেকে ব্যাক করে তখন আমি সার্জিস, একজন আইআরের একজন ভাই ছিল, নামটা রিকল করতে পারছি না, এই জায়গা থেকে এসে পুলিশের সামনে দাঁড়ায়, একদম এক প্লাটুন পুলিশ। তখন আমরা বলতেছিলাম যে উই আর রেডি টু বি কিল্ড, মাইরা ফেলেন। 20 জুলাই সেটা হচ্ছে যে আমাদেরকে তুলে নিয়ে যায়, আমাদেরকে বলা হয়েছিল যে আমরা নিচে এসে কথা বলবো, কিন্তু আমাদেরকে পদ্মাতে নিয়ে যাওয়া হয়। আমরা ঢোকার সাথে সাথে 3 জন মন্ত্রী আসে, নওফেল ছিল, আরাফাত ছিল, তারপর আনিসুল হক ছিল। পরে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন সদস্যরা বারবার করে বলে যে আমরা যেন তাদের সাথে আলোচনা করি, বাট আমরা ডিনাই করে মিটিং করি না। দেন হচ্ছে আবার আমাদের সামনে দিয়ে হচ্ছে ওই 3 জন মিনিস্টার চলে যায়। এই শহীদের রক্ত মারিয়ে এসে আমরা কোনো সংলাপ করতে পারি না। তাদের কিন্তু কথা ছিল আমাদেরকে ওখান থেকে ছেড়ে দেওয়ার, কিন্তু তারা ওইখান থেকে আমাদেরকে আবার নিয়ে চলে যায় তাদের সেফ হাউসে। আমরা প্রথমে বলার পর তাদের পছন্দ নাই, তারপর বলছে এটা বলতে হবে, এটা আপনারা আবারও বলেন। আমরা আবার আমাদের মতো বলেছি। এরপরে তারা রেগে টেগে বললো ঠিক আছে, এটা আমরা আমাদের মতো করে দেখে নিব। এমন কোনো বাহিনীর প্রধান নাই যে আসে নাই, প্রধানমন্ত্রী ছাড়া মনে হয় সব চলে আসছিল। হ্যাঁ, প্রধানমন্ত্রীর পর একটা গাড়ি ঢুকতেছে, একটার পর একটা গাড়ি লোক। আমরা হচ্ছে 3টা, আমিও আর হচ্ছে হাসিবা, হাইস টাইপের গাড়ি, সবাই হচ্ছে মানে আর্মড, ওয়েল ইকুইপড, একদম পুরা ম্যাগাজিন আছে এটা সেটা। এবং মানে লোক যদি 10 জন হয়, আমরা যদি 2 জন হই, এমন প্রস্তুতি নিয়ে আসছে যে মোটামুটি 100 জনকে ফেস করতে হবে। আরামসে যে মানে মনে হচ্ছে যে কোনো জঙ্গি নিধনে আসছে আর কি। সবকিছুই তো আমাদের কনসার্নের বিষয়, তারা তো আমাদের শিক্ষার্থী। তানজিব স্যার, গীতিয়ানা নাসরিন ম্যাম, তারপর হচ্ছে ওই যে সামিনা লুৎফা ম্যাম, ওনারা 5-6 জন এরকম ছিল। আমরা ডিবি অফিস দিয়ে যখন ঢুকাচ্ছিল আমাদের গাড়িটা, ওনারা গেটে দাঁড়ানো ছিল। আমাদেরকে রাখা হয়েছিল 30 জনের একটা রুম, 2 শিফটে অফিস করে বাথরুমের পাশে। এডিসি জুনায়েদ আমাকে কনস্ট্যান্ট হচ্ছে ভয়ভীতি দেখাইতেছিল। ডিবি হারুনকে আমরা ওই দিন প্রথম দেখি,
মানে ওই দিন ডিবি হারুনের রুমে আমাদেরকে নিয়ে যায়, বাট সে হচ্ছে মানে অপ্রাসঙ্গিক বিভ্রান্তিমূলক কথাবার্তা বলতেছে, দেন আবার আমাদেরকে আলাদা করে দেয়। আমরা যখন ক্রস করতেছি রুম টিভি স্ক্রলে দেখতেছি আমাদের এটা দেখাইতেছে যে আমরা ওইখানে খাইতেছি বা এই করতেছি। ওর একটু রাগ বেশি, ও প্রচুর চিল্লাচিল্লি শুরু করছে ওইখানে। তখন আমি বললাম ঠিক আছে, হাসনাতের সাথে আমি কথা বলতেছি, আমাদেরকে আপনাদের ডিবি জেলখানায় নিয়ে যাইতে দেন। গিয়ে দেখি ওইখানে বিএনপির রিজভি ভাই, পার্থ ভাই, তারপরে হচ্ছে আমিনুল ভাই, তারপরে আমাদের এহসান ভাই, তারপরে হ্যাঁ মজনু ভাই, তারপরে ভিপি নূর ভাই ছিল, আরও বেশ কয়েকজন ওইখানে আমরা দেখলাম যে একদম বিএনপি সিনিয়র লিডার বলতে আমরা যাদেরকে এবং চিনি। ওনাদের খুব ভয়াবহ অবস্থায় ছিল। ফ্লোরিং মানে- আমাদের তো ব্যাড ছিল না, মানে বিছানা ছিল না, বাথরুমের সামনে আমি যতদিন ছিলাম বাথরুমের সামনেই ছিলাম। পরে ওকে আর আমাকে নিয়ে ওখানে ডিবির ভিতরে কিন্তু পুকুর আছে, হ্যাঁ, তো পুকুরটার চারপাশে আমাদেরকে ঘুরাইলো। ওই বিল্ডিংয়ের উপরের ফ্লোরগুলোতে আসিফকে রাখছে, বাকেরকে, নাহিদকে ওই জায়গার উপরে ওদেরকে রাখছে। আমরা বুঝতে পারলাম আর কি যে ওই বিল্ডিংয়ের উপরে। কোটা সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে এক একজনকে ডাকা হইলো। আমার মনে আছে নাহিদ রুমে ওইখানে আমি ঢুকলাম, এই 10-15 সেকেন্ড পরে হাসনাত এসে ঢুকলো, এরপরে আসিফ বাকে ঢুকলো। নাহিদ আমাকে কাগজটা, আমি তো নাহিদের এক পাশে, হাসনাত এক পাশে, আমাকে নাহিদ কাগজটা দেখা বলছে এই যে এটা পড়তে হবে। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। ঢাকাইছে বলছে কাগজটা পড়ো, তো কেন পড়বো এটা, পড়ো এমনিই পড়ো, তো পরে ভিডিও করছে, ভিডিও করে দেখি ছেড়ে দিচ্ছে। আমি অন্তর্বর্তীকালীন সরকার ভূমিকাটা বিপ্লবীর মতো হওয়া দরকার ছিল। ব্যাপারটা কেমন হতো, নর্মাল একজন মন্ত্রী নির্বাচিত হয়ে গতানুগতিক সময়ে 1 বছরে যে কাজ করত, ওনাদের উচিত ছিল তার 5 গুণ কাজ করা, ওনারা তার অর্ধেকও করতে পারে নাই। প্রত্যেকটা মানুষ কথা বলতে পারে, প্রত্যেকটা মানুষ, আমরা চাই না এই ভয়হীনতাটা যদি জারি থাকে, তাইলে আমরা মনে করি যে অতীতের যারা অতীত কাঠামোকে যারা টিকিয়ে রাখতে চায় তারা সফল হবে, সেটা আমরা আসলে চাই না।